আসসালামু আলাইকুম। আমি মির্জা ইফাজ। চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে যাচ্ছি জাতীয় সংবাদে। তরুণদের হাতে নেতৃত্ব দায়িত্ব অর্পণের মাধ্যমে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এইসব কথা বলেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান। কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হয়ে আরও 54 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে শুক্রবার ফিরছিলেন আরও 37 জন, ফলে 2 দিনের মোট 99 জন দেশে ফিরলেন। ফেরত আসা বাংলাদেশিরা জরুরি সহায়তা, বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্য প্রতিবন্ধকতা ও জলবায়ু ঝুঁকির মধ্যে বাংলাদেশের রপ্তানি ধরে রাখতে আরও কঠোর প্রতিযোগিতায় নামার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার ঢাকায় এক সম্মেলনে তিনি বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণে এখন আগের চেয়ে বেশি জোরালো কূটনীতি ও প্রস্তুতি প্রয়োজন। তিনি বৈশ্বিক চ্যালেঞ্জকে সুযোগ রূপান্তর করতে অর্থনৈতিক কূটনীতি নতুন গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় প্রাক সীমান্তের শূন্যরেখার কাছে ক্ষেতের আইলে অবস্থান করা পুন ইউনিয়নের শিকড় 12 নারী পুরুষ ভারতীয় নয় বলে দাবি করেছেন বিএসএফ। সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত সীমান্ত দুই দেশের পতাকা বৈঠকে বিএসএফ এই দাবি করে। তবে তাদেরকে কঠোর বার্তা দিয়েছে বিজেপি। বিএসএফ করে তাদেরকেই মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গ্রামপুর সীমান্তে 150 জন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘন্টার বৈঠকের পর বিএসএফ তাদের সীমানায় চলে যায়। পতাকা বৈঠকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বিজিবি 47 ব্যাটালিয়ন আওতায় প্রাকপুর ক্যাম্পের কোম্পানির কমান্ডার সুবেদার আসাদুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজ যাত্রীর লাগেজ হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কসবার কদমতলী এলাকায় শাহপুর ও আইরাবি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আরবে গিয়ে এক যাত্রীর লাগেজ হারানোকে কেন্দ্র করে এজেন্সির সঙ্গে বৈরোধ তৈরি হয়। পরে কথা কাটাকাটি থেকে ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদে। অস্ট্রেলিয়ার রাজনীতিতে কঠোর ডানপন্থী দল ওয়ান নেশন এবং এর প্রধান পেনিন হ্যানসনের উত্থান ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মেলবোর্নের দলটির একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান বর্ণবাদী বিরোধী বিক্ষোভের মুখে বাতিল করা হয়। পরে পুলিশ নিরাপত্তায় গোপনে আয়োজন করা হলেও বাইরে আবারও প্রতিবাদ শুরু হয়। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার দেশটিতে অভিবাসী সমাজের মধ্যে উদ্বেগও বাড়ছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শেষকৃত্য দাফন কর্মসূচি আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 4 ও 5 জুলাই তেহরানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিদায়ী অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর সম্পূর্ণ হবে 7 জুলাই ধর্মীয় নগরী কমে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে 9 জুলাই নাশিদা ইমাম রেজা এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বার্তায় তিনি এই অগ্রগতির কথা জানান। চুক্তি চূড়ান্ত হওয়ার পর অনলাইনে স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এবং এরপর কারিগর পর্যায়ে আলোচনা শুরু হবে। দেশ ও অসংগঠিত ভূমিকাও তিনি প্রশংসা করেন। ইলন মাস্ক স্পেস এক্সের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওর পর কাগজে কলমে বিশ্বের প্রথম ট্রিলিয়ন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শেয়ার বাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটির বাজার মূল্য প্রায় $1.77 ট্রিলিয়ন পৌঁছায়, আর এর মাধ্যমে মাস্কের সম্পদ ট্রিলিয়ন পর্যায়ে চলে যায়। ধনী থাকা মাস্ক এখন প্রযুক্তি, রকেট ও স্যাটেলাইট ব্যবসার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরেজ শেঠকে নিযুক্ত করা হয়েছে। আগামী 30 জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মহেন্দ্র দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ সামরিক অভিজ্ঞতা সম্পন্ন শেঠ বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অধিনায়ক ও কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। আজকে এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।